হ্যালো ভিউয়ার্স, অচেতনতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ক্লাসে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে 5th সেমিস্টারে পড়ছো, তোমাদের যে CC11 পেপারটি রয়েছে এবং পাশাপাশি তোমরা যারা জেনারেল বা পাশে পড়ছো 5th সেমিস্টারে, তোমাদের যে DSC A2 পেপারটি রয়েছে, এবং তোমরা যারা নেতাজি সুভাষ ইউনিভার্সিটিতে ইউজি বিডিপি কোর্সে 3rd ইয়ারে পড়ছো, তোমাদের যে CC11 পেপারটি রয়েছে হিস্ট্রি অনার্সের ক্ষেত্রে, এই পেপারটির একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধের কারণ। এই প্রথম বিশ্বযুদ্ধের কারণ নিয়ে বিস্তারিত আলোচনা করব। আলোচনার শেষে এর যে উত্তরপত্র রয়েছে সেটি তোমাদের সামনে তুলে ধরবো। তার আগে বোর্ডে কি লেখা রয়েছে আমরা একবার দেখে নেব। দেখো, এখানে দেওয়া আছে বিএ হিস্ট্রি অনার্স এবং জেনারেল উভয়ের ক্ষেত্রে 5th সেমিস্টার CC11 এবং জেনারেলদের জন্য DSC A2। প্রশ্ন হচ্ছে, প্রথম বিশ্বযুদ্ধের কারণ কি ছিল? প্রথম বিশ্বযুদ্ধ সংগঠিত হয় ইউরোপে, আমরা জানি 1914 থেকে 1918। তা প্রথম বিশ্বযুদ্ধ ছিল আধুনিক বিশ্বের ইতিহাসে সব থেকে উল্লেখযোগ্য ঘটনা, কারণ এই যুদ্ধ এত সর্বগ্রাসী, এত ব্যাপক, এত ধ্বংসাত্মক হয়েছিল যে এই যুদ্ধ স্থল, জল এবং আকাশ পথে তিনটি ক্ষেত্রেই কিন্তু এই যুদ্ধ ছড়িয়ে পড়ে এবং বিশ্বের প্রায় প্রতিটা দেশ এই যুদ্ধে কোনো না কোনো ভাবে কিন্তু জড়িয়ে পড়েছিল। তবে এখানে অধ্যাপক ফে বলছেন যে কোনো দেশই কিন্তু যুদ্ধ চায়নি। এছাড়া আলব্রেক্ট রেনে কেরি বলছেন যে ইউরোপের যারা দায়িত্বশীল নেতা ছিলেন তারা কিন্তু এই যুদ্ধ চাননি, যেরকম একটা যুদ্ধ বাধুক। তবু শেষ পর্যন্ত এই যুদ্ধ সংগঠিত হয়, বিভিন্ন কারণের ফলে এই যুদ্ধ সংগঠিত হয়। এই যুদ্ধ সংগঠিত হওয়ার পিছনে একটা প্রধান কারণ ছিল নব্য সাম্রাজ্যবাদ, যেটি এর আগের একটি ক্লাসে আমি আলোচনা করেছি। নব্য সাম্রাজ্যবাদ শুরু হয় 1870 সালে আফ্রিকা আবিষ্কার হওয়ার পর। আফ্রিকা দখল করাকে কেন্দ্র করে ইউরোপীয় শক্তিগুলির মধ্যে কাড়াকাড়ি শুরু হয়ে যায়, ফলে নতুন করে উপনিবেশ বা সাম্রাজ্যবাদী চিন্তা ভাবনা এই সময় শুরু হয়। এছাড়া 1870 সালে জার্মানি ঐক্যবদ্ধ হয় সেডানের যুদ্ধ দিয়ে। ফ্রান্সের সাথে বিসমার্ক যুদ্ধ করেন প্রাশিয়ার হয়ে। এই যুদ্ধ ভবিষ্যতে এক বড় যুদ্ধের বীজ তৈরি করে দিয়ে গিয়েছিল, কারণ এই যুদ্ধের মধ্য দিয়ে জার্মানি এবং ফ্রান্স, দুই প্রতিবেশী দেশের মধ্যে চিরকালের জন্য শত্রুতার বীজ বপন করেছিল। এছাড়া পরবর্তীতে আমরা দেখি যে শিল্প বিপ্লব হয়। শিল্প বিপ্লবের জন্য কাঁচামাল সংগ্রহ করা এবং বাজার দখল করার তাগিদে ইউরোপীয় শিল্প প্রধান দেশগুলি তারা এশিয়া আফ্রিকার অনুন্নত দেশগুলিতে উপনিবেশ স্থাপন করে। অর্থাৎ উপনিবেশ স্থাপন করাকে কেন্দ্র করে বিভিন্ন দেশের মধ্যে প্রতিযোগিতা শুরু হয় এবং এই প্রতিযোগিতাকে কেন্দ্র করে শুরু হয় অস্ত্র প্রতিযোগিতা বা সামরিক শক্তি বৃদ্ধি করার একটা তাগিদ। এবং একটা সময় ইউরোপ দুটি শিবিরে ভাগ হয়ে যায়, একটা হয় অক্ষ শক্তি আর একটি হয় মিত্র শক্তি। এই দুই শক্তির মধ্যে যুদ্ধ বাধে এবং এই যুদ্ধ বাধার জন্য একটা প্রত্যক্ষ কারণ ছিল সেরাজেভো হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ড নিয়ে আমি পরে আরো ডিটেলসে আলোচনায় আসছি, যদিও সেরাজেভো হত্যাকাণ্ড তোমাদের কিন্তু একটা ইম্পর্টেন্ট টিকা প্রশ্ন। তাই এত কিছু ঘটনার ভিতর দিয়ে প্রথম বিশ্বযুদ্ধ সংগঠিত হয়। তবে প্রথম বিশ্বযুদ্ধ সম্পর্কে যে কোনো একটা কারণ কিন্তু এখানে প্রথম বিশ্বযুদ্ধের জন্য দায়ী নয়, মানে একটা কারণের জন্য প্রথম বিশ্বযুদ্ধ ঘটেনি, অনেক কোনো কারণের সমাহার ছিল প্রথম বিশ্বযুদ্ধ। এই জন্য অধ্যাপক জেমস জোল বলেছেন যে প্রথম বিশ্বযুদ্ধের কারণকে ব্যাখ্যা করতে গেলে একক কারণ দিয়ে ব্যাখ্যা করা অতি সরলীকরণ দোষে দুষ্ট হবে। অর্থাৎ তার বক্তব্যের মূল বিষয় এই যে প্রথম বিশ্বযুদ্ধের পিছনে একটি কারণ ছিল না, একাধিক কারণ ছিল। জেপি টেলর বলছেন যে ইউরোপীয় যারা দায়িত্বশীল ব্যক্তি তারা তো যুদ্ধ চাননি, বা কোনো দেশই কিন্তু যুদ্ধ চায়নি, কারণ যুদ্ধ মানেই ধ্বংস। কিন্তু হঠাৎ করে যে যুদ্ধ শুরু হয়ে যাবে এটা কেউ কল্পনা করতে পারেনি। তাই ডেভিড টমসন বলেছেন যে ইউরোপের ইতিহাসে, মানব সভ্যতার ইতিহাসে প্রথম বিশ্বযুদ্ধ ছিল সর্বাপেক্ষা অভাবিত। কেউ কল্পনা করেনি যে এমন একটা যুদ্ধ বাঁধবে। অভাবিত এবং অযাচিত একটা যুদ্ধ ছিল এই প্রথম বিশ্বযুদ্ধ। এবার আমরা মূল বিষয়ে চলে আসি যে প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলো কি কি ছিল। অনেক কারণ রয়েছে, আমরা একটু পয়েন্ট ধরে ধরে কারণগুলোকে ব্যাখ্যা করব। দেখো, প্রথমে রয়েছে অতৃপ্ত জাতীয়তাবাদ, অর্থাৎ
কোন জাতির যে জাতীয়তাবাদ সেটা অতৃপ্ত থেকে গেছে, তা পূর্ণতা প্রাপ্তি ঘটেনি। ফলে সেই জাতির মধ্যে ক্ষোভ রয়েছে এবং সেই জাতি একটা আগ্নেয়গিরিতে পরিণত হয়েছিল বিভিন্ন কারণে। তো এই রকম অতৃপ্ত জাতীয়তাবাদ ইউরোপের বিভিন্ন জাতির মধ্যে দেখা গিয়েছিল। যেমন সেডানের যুদ্ধের কথা বলি। সেডানের যুদ্ধের ভিতর দিয়ে প্রাশিয়ার বিসমার্ক তিনি ফ্রান্সকে পরাজিত করেন এবং ফ্রান্সের আলসাস ও লোরেন বলে দুটি জায়গা, একটা লোহার খনি, একটি কয়লার খনি, এই দুটি অঞ্চল তিনি দখল করে নেন। এর ফলে ফরাসি জাতীয়তাবাদকে প্রবলভাবে আঘাত করা হয়। এছাড়া আলসাস লোরেনের যে ফরাসি জনগণ বাস করতেন তারাও ব্যাপারটা ভালোভাবে নেয়নি। তারা ছিল ফ্রান্সের ভিতরে, এখন তারা জার্মানির ভিতরে চলে এলো, তাদের শত্রুর ভিতরে তারা ঢুকে গেল। এই কারণে এই আলসাস লোরেনের ফরাসি জনগণদের মধ্যে জাতীয়তাবাদটা অতৃপ্ত থেকে গিয়েছিল। এছাড়া ইতালির কথা বলা যায়। দেখো, ইতালিও 1870 সালে ঐক্যবদ্ধ হয় এই সেডানের যুদ্ধের মধ্য দিয়ে। কিন্তু ইতালি, সমগ্র ইতালি ঐক্যবদ্ধ হলেও ইতালির ট্রিয়েস্ট এবং টিরেন্টিনো নামক এই দুটি জায়গা তখনও পর্যন্ত ইতালির বাইরে ছিল, কারণ এই দুটি জায়গা অস্ট্রিয়ার সম্রাটের অধীনে ছিল। ফলে সমগ্র ইতালি কিন্তু ঐক্যবদ্ধ হয়নি। ফলে ইতালির মধ্যে একটা ক্ষোভ কিন্তু এই সময় তৈরি হয়েছিল। আসি স্লেজউইগের কথা, ভালো করে একটু মনে করে দেখো যে জার্মানির যে ঐক্য আন্দোলন বিসমার্ক করেছিলেন, আমি এর আগের ক্লাসে বলেছিলাম, জার্মানি 3টি যুদ্ধ করেছিল। প্রথম যুদ্ধ 1864 সালে ডেনমার্কের সাথে করা হয়েছিল, স্লেজউইগ এবং হলস্টাইন বলে দুটি প্রদেশ দখল করাকে কেন্দ্র করে। তো স্লেজউইগ অস্ট্রিয়ার ভিতরে, মানে জার্মানির ভিতরে চলে আসে, এই যুদ্ধে বিসমার্ক জয়লাভ করেন, ডেনমার্ক হেরে যায়। কিন্তু ডেনমার্কের অধিবাসীরা বাস করতেন স্লেজউইগে, কিন্তু এখন তারা জার্মানির ভিতরে সংযুক্ত হয়ে যাচ্ছে এই যুদ্ধের মধ্য দিয়ে। ফলে এই ডেন অধিবাসীদের মধ্যে কিন্তু ক্ষোভ তৈরি হয়, তাদের জাতীয়তাবাদকে দমন করে এই সমগ্র স্লেজউইগ জার্মানি বা প্রাশিয়ার অধিকারে চলে আসে। ফলে এই জায়গাও একটা ক্ষোভের জায়গা তৈরি হয়। এছাড়া অস্ট্রিয়ার যে একটা সাম্রাজ্য ছিল, বিরাট বড় সাম্রাজ্য ছিল অস্ট্রিয়ার, সেই সাম্রাজ্যের মধ্যে বিভিন্ন জাতি বাস করত। চেক জাতি বাস করত, পোল জাতি বাস করত। তাদের স্বাধীনতা ছিল না, তাদের উপরে অস্ট্রিয়া কর্তৃত্ব বজায় রেখেছিল। ফলে এই চেক, পোল্যান্ড, এগুলো পরবর্তীকালে আলাদা আলাদা দেশে পরিণত হয়। চেক থেকে চেকোস্লোভাকিয়া, পোল থেকে পোল্যান্ড। কিন্তু এদের প্রথম দিকে এদেরকে কিন্তু স্বাধীনতা দেওয়া হয়নি, এদেরকে অধিকার করে রেখেছিল অস্ট্রীয় সম্রাট। ফলে এদের যে আত্মনিয়ন্ত্রণ, সেই আত্মনিয়ন্ত্রণের দাবিকে দমন করে রাখা হয়েছিল। এছাড়া যে বলকান অঞ্চল ছিল, এই বলকান অঞ্চলে যেখানে রুমানিয়া, যুগোস্লাভিয়া বা হার্জেগোভিনা, সার্বিয়া, অস্ট্রিয়া, এই অঞ্চলটাকে আমরা বলি বলকান অঞ্চল। বলকান যে সমস্যা সেটা নিয়েও কিন্তু একটা প্রশ্ন আছে তোমাদের, তার উপরেও আমি একটা ক্লাসে আলোচনা করেছি। তো এই বলকান অঞ্চলে বিভিন্ন জাতের লোকে বাস করত, কিন্তু এই অঞ্চল দখল করে রেখেছিল অস্ট্রিয়া। কিন্তু আবার রাশিয়া, বলকানের এক সাইডে থাকতো রাশিয়াও বলকানে আধিপত্য স্থাপন করতে চাইছিল। ফলে বলকান অঞ্চলের যারা সর্বস্লাভ যে আন্দোলন, এটা খুব ভালো করে বুঝতে হবে, প্রথম বিশ্বযুদ্ধের পিছনে কিন্তু এই সর্বস্লাভ আন্দোলন খুব ইম্পর্টেন্ট। সার্বিয়া থেকে শুরু করে বুলগেরিয়া, রোমানিয়া, হার্জেগোভিনা, বিভিন্ন অঞ্চলের লোকেরা তারা একটা স্বাধীনতার আন্দোলন শুরু করে, যাকে বলা হয় সর্বস্লাভ আন্দোলন। এই সর্বস্লাভ এই জাতিগুলোকে দমন করে রেখেছিল অস্ট্রিয়া। ফলে বলকানে কিন্তু অস্ট্রিয়ার বিরুদ্ধে পরপর দুটো যুদ্ধ হয়, 1912 এবং 1913। প্রথম বলকান, দ্বিতীয় বলকান। প্রথম বিশ্বযুদ্ধের আগে, 1914 সালের আগে পরপর দুটি যুদ্ধ বাদে এই বলকান অঞ্চলে, প্রথম বলকান, দ্বিতীয় বলকান, অর্থাৎ বলকান অঞ্চল হয়ে উঠেছিল ইউরোপের একটি অগ্নিগর্ভ বা একটা জ্বলন্ত অগ্নিকুণ্ডে পরিণত হয়েছিল। এর পিছনে মূল কারণ ছিল জাতীয়তাবাদ, আত্মনিয়ন্ত্রণের অধিকার, নিজের জাতির স্বাধীনতার দাবি ছিল এখানকার মূল বিষয়। অস্ট্রিয়া এইসব জাতিগুলোকে দখল করে বা দমন করে রাখে, তার থেকে তারা বেরিয়ে এসে স্বাধীনতা চাইছিল। ফলে এই অঞ্চল একটা অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়, যা প্রথম বিশ্বযুদ্ধকে ভীষণভাবে ত্বরান্বিত করে। এবং প্রথম বিশ্বযুদ্ধের যে মূল কারণ, মানে
যে কারণটার ফলে প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল সেটিও কিন্তু এই সর্বস্লাভ আন্দোলন বা এই অঞ্চলের একটি ঘটনা, সেরাজেভো হত্যাকাণ্ডের ভিতর দিয়ে হয়েছিল। সেরাজেভো ছিল এই সার্বিয়ার একটা জায়গা, একটা রাজধানী ছিল সেরাজেভো বলা যায়। এই জায়গায় একটা ঘটনা ঘটে এবং এই বলকান অঞ্চলের ভিতর দিয়েই প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়। তা যাই হোক, বোঝাই যায় যে এই যে অতৃপ্ত জাতীয়তাবাদ প্রথম বিশ্বযুদ্ধের জন্য প্রধান কারণ ছিল। এরপরে যে কারণটা রয়েছে সেটি হচ্ছে উগ্র জাতীয়তাবাদ। উগ্র জাতীয়তাবাদটা কি? উগ্র জাতীয়তাবাদ হচ্ছে যেসব স্বাধীন দেশগুলো ছিল ইউরোপে, এই সমস্ত স্বাধীন দেশগুলির জাতিরা তারা এই উগ্র জাতীয়তাবাদের বশবর্তী হয়ে পড়ে এবং নিজেরা মনে করে যে তারাই শ্রেষ্ঠ জাতি, এবং সেই তাড়নায় থেকে তারা অন্যান্য জাতিগুলোকে দমন করার চেষ্টা করে। নিজের জাতির শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করার জন্য তারা অন্য জাতিগুলির উপর কর্তৃত্ব স্থাপন করার চেষ্টা করে এবং অন্য জাতিগুলির আত্মনিয়ন্ত্রণের অধিকারকে হরণ করে, তাদের স্বাধীনতাকে হরণ করে, তাদের উপর দমন পীড়ন শুরু করে। এই চিন্তা ভাবনা থেকে এই উগ্র জাতীয়তাবাদের উত্থান, অর্থাৎ জাতীয়তাবাদটা এখানে উগ্র রূপে দেখা দিয়েছে। নিজের জাতি শ্রেষ্ঠ আর অন্য জাতি নিকৃষ্ট, এই ধরনের কিছু ধারণা ইউরোপের শক্তিশালী দেশগুলো কিন্তু সেই সময় মনে করত। যেমন এখানে কয়েকজনের নাম আমি বলছি, দেখো। এই সময় জার্মানির একজন ঐতিহাসিক হেইনরিক ফন ট্রিটস্কি এবং বার্নহার্ড, এনারা জার্মানির যে টিউটনিক জাতি, সেই টিউটনিক জাতির শ্রেষ্ঠত্ব প্রচার করেছিলেন। এছাড়া জার্মান সম্রাট ছিলেন এই সময় কাইজার দ্বিতীয় উইলিয়াম, তিনি ছিলেন এই প্রথম বিশ্বযুদ্ধের পিছনে প্রধান কাণ্ডারি। তাই কাইজার দ্বিতীয় উইলিয়াম তিনিও জার্মান জাতির, অর্থাৎ জার্মানির টিউটনিক জাতির শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠায় বিশ্বাসী ছিলেন এবং সেই অনুযায়ী তিনি তার বিদেশ নীতি, পররাষ্ট্র নীতিকে তিনি পরিচালনা করেছিলেন। এছাড়া ইংরেজ একজন লেখক হোমার লি, তিনি কিন্তু ইংল্যান্ডের যে অ্যাংলো স্যাক্সন জাতি রয়েছে সেই অ্যাংলো স্যাক্সন জাতির শ্রেষ্ঠত্ব এই সময় প্রচার করেন এবং নিজের জাতিকে শ্রেষ্ঠ হিসেবে তুলে ধরেন। ফরাসি দুই রাজনীতিবিদ বা নেতা ক্লিমেসু এবং পয়েনকার এবং ক্লিমেসু, তারা ফরাসি ল্যাটিন জাতির শ্রেষ্ঠত্ব প্রচার করতে থাকেন। এছাড়া শুধু যে ইংল্যান্ড, ফ্রান্স বা জার্মানি তা কিন্তু নয়, এদের দেখা দেখি ইতালি, জাপান, রাশিয়া, এই সমস্ত দেশগুলিও নিজেদের শ্রেষ্ঠত্ব প্রচার করার জন্য তারা জাহির করে। অর্থাৎ এই সময় বিভিন্ন শক্তিশালী দেশগুলির মধ্যে জাতীয়তাবাদ উগ্র রূপ ধারণ করে। এই কারণে এক বিশিষ্ট রাজনীতিবিদ লর্ড অ্যাক্টন বলেছেন যে এই জাতীয়তাবাদীর যে এই ধারণা হচ্ছে সম্পূর্ণ অবাস্তব এবং অপবিত্র একটি ধারণা। তা যাই হোক, প্রথম বিশ্বযুদ্ধের পিছনে দুটি প্রধান কারণ ছিল, একটি অতৃপ্ত জাতীয়তাবাদ, আরেকটি ছিল উগ্র জাতীয়তাবাদ। এরপরে যে পয়েন্ট বা কারণ রয়েছে, দেখো, বাণিজ্যিক ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতা খুবই গুরুত্বপূর্ণ। প্রথম বিশ্বযুদ্ধের পিছনে এই কারণটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বাণিজ্যিক ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতা, দেখো, ইংল্যান্ডে শিল্প বিপ্লব হয়। শিল্প বিপ্লবের ফলে ইংল্যান্ড নিজের দেশে যেটুকু প্রয়োজন তার বাইরে এখানকার শিল্পপতিরা জিনিসপত্র উৎপাদন করে। এই বাড়তি মাল বিক্রি করার জন্য তারা উপনিবেশ দখল করার জন্য নিজের দেশের সরকারকে চাপ সৃষ্টি করে। ফলে ইংল্যান্ড সারা বিশ্ব জুড়ে বিভিন্ন জায়গায় উপনিবেশ তৈরি করে। সেই সব উপনিবেশ থেকে তারা এই শিল্পের জন্য, কলকারখানার জন্য কাঁচা মাল সংগ্রহ করে। যেমন ভারতের মহারাষ্ট্র থেকে কাঁচা তুলো ইংল্যান্ডে রপ্তানি করা হতো। আবার সেই তুলো থেকে তৈরি করা বস্ত্র তারা আবার ভারতের বাজারে এনে বিক্রি করত। অর্থাৎ উপনিবেশগুলির দুটি দিক থেকে উপনিবেশকে শোষণ করা হতো। এক হচ্ছে সেখানকার কাঁচামাল সংগ্রহ করা হতো, আর এক হচ্ছে যে শিল্পে উৎপাদিত পণ্য সামগ্রী সেখানে বিক্রি করার ব্যবস্থা করা হতো বা বাজার হিসাবে উপনিবেশগুলোকে ব্যবহার করা হতো। পরবর্তীতে ইংল্যান্ডের দেখা দেখিতে পরবর্তীকালে ফ্রান্স, জার্মানি, রাশিয়া, এই সমস্ত দেশগুলিরও শিল্প বিপ্লব হয় এবং তারাও, মানে সেই দেশের শিল্পপতি পুঁজিপতিরা
বিশ্বের বিভিন্ন জায়গায় উপনিবেশ স্থাপন করার জন্য তাদের দেশের সরকারকে কিন্তু চাপ সৃষ্টি করে। এই জন্য একজন ব্রিটিশ উদারনৈতিক অর্থনীতিবিদ জে এ হবসন, তিনি একটা গ্রন্থে বলেছেন, তার গ্রন্থটির নাম ছিল যে পুঁজিবাদ সাম্রাজ্যবাদের সর্বোচ্চ স্তর। পুঁজিবাদ সাম্রাজ্যবাদের সর্বোচ্চ স্তর। এই গ্রন্থে তিনি এই পুঁজিবাদ মানে শিল্প বিপ্লবের ফলে যে শিল্পপতিদের হাতে যে পুঁজি সঞ্চিত হচ্ছে, বিপুল পরিমাণে পুঁজি সঞ্চিত হচ্ছে, শিল্প বিপ্লবের ভিতর দিয়ে শিল্পের মালিকরা প্রচুর টাকা ইনকাম করছে। এই পুঁজির যে মানে অত্যাধিক পুঁজির যে চাপ, এই চাপের ফলেই কিন্তু সাম্রাজ্যবাদ মাথাচাড়া দিয়ে উঠেছিল। এর আগের ক্লাসে নব্য সাম্রাজ্যবাদের আমি এই বিষয়টা ডিসকাস করেছি, তোমরা সেটা দেখে নিও ভিডিওটা, তাহলে বুঝতে পারবে যে হবসনের এই বক্তব্য এখানে কি বলা হচ্ছে। হবসনের বক্তব্যের মূল বিষয় যে পুঁজিবাদ হচ্ছে সাম্রাজ্যবাদ হচ্ছে পুঁজিবাদের সর্বোচ্চ স্তর। পুঁজিবাদের সর্বোচ্চ স্তরে গিয়ে সাম্রাজ্যবাদী কার্যকলাপ দেখা দেয়। শিল্পপতিদের হাতে প্রচুর অর্থ আসে, তারা সেই অর্থকে আরো নতুন নতুন জায়গায় বিনিয়োগ করার জন্য, উপনিবেশগুলিতে বিনিয়োগ করে আরো বেশি অর্থ উপার্জনের জন্য তারা নিজের দেশের সরকারকে চাপ সৃষ্টি করে, এবং সরকার তখন এই পুঁজিপতিদের কথা শুনে নিজেদের বৈদেশিক নীতি নির্ধারণ করে, বিভিন্ন জায়গায় তারা উপনিবেশ স্থাপন করে। অর্থাৎ এখানে পুঁজিবাদের সর্বোচ্চ স্তর হয়ে দাঁড়াচ্ছে সাম্রাজ্যবাদ, জে এ হবসনের বক্তব্য অনুযায়ী। মার্ক্সবাদী ঐতিহাসিকরাও এই একই কথা বলেছেন। শিল্প বিপ্লবের ফলেই কিন্তু বিশ্বের বিভিন্ন জায়গায় কাঁচামাল সংগ্রহ করা বা শিল্পে উৎপাদিত পণ্য সামগ্রী বিক্রি করার জন্যই উপনিবেশ দখলের জন্য কাড়াকাড়ি শুরু হয়ে যায়। বিশিষ্ট মার্ক্সবাদী নেতা লেনিন, ভ্লাদিমির ইলিচ লেনিন, তিনি তার যে গ্রন্থটা লিখেছিলেন যে পুঁজিবাদ হচ্ছে সাম্রাজ্যবাদের সর্বোচ্চ স্তর, আর জে এ হবসনের লেখা বইটা আমি এর আগে ভুল বলেছি, ওটা হচ্ছে ক্যাপিটালিজম এ স্টাডি বা ইম্পেরিয়ালিজম এ স্টাডি, সাম্রাজ্যবাদ একটি সমীক্ষা। এই গ্রন্থে হবসন বক্তব্য রেখেছেন। আর পুঁজিবাদ হচ্ছে সাম্রাজ্যবাদের সর্বোচ্চ স্তর, ক্যাপিটালিজম ইজ দ্য হাইয়েস্ট স্টেজ ইজ ইম্পেরিয়ালিজম। এই গ্রন্থে লেনিন বক্তব্য রেখেছেন যে পুঁজিবাদের জঠর থেকে সাম্রাজ্যবাদের জন্ম, পুঁজিবাদের আবির্ভাবের ফলেই সাম্রাজ্যবাদী কার্যকলাপ শুরু হয়েছে। তা যাই হোক, একটা জিনিস পরিষ্কার যে শিল্প বিপ্লবের হাত ধরেই কিন্তু উপনিবেশ বিস্তার শুরু হয়। জার্মানিতে শিল্প বিপ্লব একটু দেরিতে হয়, কিন্তু জার্মানিতে শিল্প বিপ্লব হওয়ার পর জার্মানিও বিশ্বের বিভিন্ন জায়গায় উপনিবেশ স্থাপন করতে শুরু করে। জার্মানির যে রাজা বা সম্রাট ছিলেন কাইজার দ্বিতীয় উইলিয়াম, তিনি বলেছিলেন জার্মানি কিন্তু অতৃপ্ত দেশ, অর্থাৎ সে এখনো অতৃপ্ত, বিশ্বের বিভিন্ন জায়গায় সেও উপনিবেশ স্থাপন করবে। ফলে সে নতুন উদ্যোগে বিশ্বের বিভিন্ন জায়গায় সে উপনিবেশ স্থাপন শুরু করে দেয়। যখনই সে উপনিবেশ দখলের প্রতিদ্বন্দ্বিতায় নামে, তখনই ইংল্যান্ড, ফ্রান্স বা অন্যান্য দেশের সাথে জার্মানির কিন্তু বিরোধিতা শুরু হয়ে যায়। এই উপনিবেশ দখল করাকে কেন্দ্র করে এই কাইজার দ্বিতীয় উইলিয়াম নিজের সামরিক শক্তি বৃদ্ধি করেন। জার্মানিতে সামরিক শক্তি বাধ্যতামূলক করা হয় এবং তিনি একটা নতুন নৌ শক্তি নির্মাণ করেন। 1897, 98 এবং 1900 সাল, এই 3 বছরে জার্মানি এক নতুন নৌ বাহিনী গঠন করে। এর ফলে ইংল্যান্ড আতঙ্কিত হয়ে পড়ে, কারণ ইংল্যান্ডে সারা বিশ্ব জুড়ে তার ব্যবসা বাণিজ্য ছিল। জার্মানির এই নতুন নৌ শক্তির আবির্ভাবের ফলে ইংল্যান্ড আতঙ্কিত হয় এবং ইংল্যান্ড এর বিরুদ্ধে উত্তর মহাসাগরীয় নৌবাহিনী বলে তারাও একটা কিন্তু নৌবাহিনী তৈরি করে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে উপনিবেশ দখল করাকে কেন্দ্র করে বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে পারস্পরিক সন্দেহ, বিদ্বেষ, অশান্তি, যুদ্ধের একটা বাতাবরণ এবং অস্ত্র প্রতিযোগিতা কিন্তু শুরু হয়ে যায়, যা আস্তে আস্তে প্রথম বিশ্বযুদ্ধের দিকে ইউরোপকে বা সারা বিশ্বকে এগিয়ে নিয়ে যেতে থাকে। এর পরে যে কারণটা রয়েছে, দেখো খুবই গুরুত্বপূর্ণ একটি কারণ, সামরিক প্রতিযোগিতা। তা সামরিক প্রতিযোগিতা, প্রতিটা দেশ ভাবছিল যে সামনে কোনো যুদ্ধ আসছে, বড় কোনো যুদ্ধ, এবং সেই যুদ্ধে যাতে নিজের অবস্থা ভালো রাখা যায় তার জন্য প্রতিটা দেশ সামরিক অস্ত্রপাতি বৃদ্ধি করার দিকে নজর দেয়। প্রতিটা দেশেই প্রায় সামরিক শিক্ষা বাধ্যতামূলক করা হয়, অস্ত্রশস্ত্র নির্মাণ শুরু হয়,
জার্মানি, ইংল্যান্ড, ফ্রান্স, প্রতিটা দেশ তারা কিন্তু অস্ত্র নির্মাণ শুরু করে, অর্থাৎ একটা সামরিক প্রতিযোগিতা শুরু হয়। এবং এই সময় আরেকটি কারণ যেটা রয়েছে প্রথম বিশ্বযুদ্ধের, সেটি হচ্ছে পরস্পর বিরোধী শক্তি জোট গঠন। এবং এই সামরিক প্রতিযোগিতার ভিতর দিয়ে ইউরোপ দুটি দলে ভাগ হয়ে যায়, দুটো গোষ্ঠীতে ভাগ হয়ে যায়। একদিকে থাকে জার্মানি এবং অস্ট্রিয়া ও ইতালি। জার্মানি, অস্ট্রিয়া ও ইতালি, এই তিনটি দেশ একসাথে তৈরি করে একটা জোট ত্রিশক্তি মৈত্রী। ত্রিশক্তি মৈত্রী বা ট্রিপল অ্যালায়েন্স তৈরি করে। এর বিরুদ্ধে ইংল্যান্ড, ফ্রান্স ও রাশিয়া তারা তৈরি করে ত্রিশক্তি চুক্তি, ট্রিপল আতাত। ফলে দুটো দল তৈরি হয়, ট্রিপল অ্যালায়েন্স, ট্রিপল আতাত, ত্রিশক্তি মৈত্রী এবং ত্রিশক্তি চুক্তি। এই দুটি পরস্পর বিরোধী দুই শিবিরে ইউরোপ ভাগ হয়ে যায়, হ্যাঁ, এবং তারা যুদ্ধের দিকে ধাবিত হতে থাকে। এরপরে দেখো যে পয়েন্ট রয়েছে সংবাদপত্রের ভূমিকা। এই সময় কিছু সংবাদপত্র এবং কিছু সাংবাদিক তারা দায়িত্ব জ্ঞানহীন সংবাদ পরিবেশন করতে থাকে, এবং এই ধরনের সংবাদ পরিবেশন করে তারা যুদ্ধের আবহাওয়া তৈরি করে। কারণ তারা তাদের সংবাদপত্র বিক্রি করার জন্য, নিজেদের স্বার্থের জন্য তারা মিথ্যা ভুল খবর পরিবেশন করে জনগণের মধ্যে যুদ্ধের আবহাওয়া তৈরি করতে থাকে। ফলে এই ধরনের সাংবাদিকতাকে বলা হয় পিথ সাংবাদিকতা, ইয়েলো জার্নালিজম। তা প্রথম বিশ্বযুদ্ধের পিছনে জনমত গঠনের জন্য, মানুষের মগজ ধোলাই করার পিছনে এই সংবাদপত্র একটা বড় ভূমিকা নিয়েছিল। এর পরে যে কারণটা রয়েছে সেটি হচ্ছে বিভিন্ন আন্তর্জাতিক ঘটনা। ঠিক এই যে একটা পরিস্থিতি তৈরি হলো, যুদ্ধের পরিস্থিতি ইউরোপে, ঠিক এই সময় কিছু ঘটনা ঘটে, যে ঘটনাগুলোকে কেন্দ্র করে এই ইংল্যান্ডের সাথে জার্মানির, ফ্রান্সের সাথে জার্মানির বা ফ্রান্সের সাথে অস্ট্রিয়ার কিন্তু বিরোধ বাঁধার একটা জায়গায় তৈরি হয়, এবং বিরোধ বাঁধেও, এবং সেখানে সেই সব ঘটনাগুলো আন্তর্জাতিক ঘটনায় পরিণত হয়। যেমন আফ্রিকার আগাদির ঘটনা, সেখানে ফ্রান্সের স্বার্থ ছিল, এখানে জার্মানি হঠাৎ করে সেখানে নাক গলানোর ফলে সেই জায়গায় কিন্তু সংকট ঘনীভূত হয়। আগাদির ঘটনা, মরক্কোর ঘটনা, আফ্রিকার মরক্কোতেও একই রকম ব্যবসা বাণিজ্য বা নিজেদের বাণিজ্যিক স্বার্থকে কেন্দ্র করে জার্মানির সাথে ফ্রান্সের বিরোধ বাঁধে। এছাড়া বলকান সংকট, প্রথম বিশ্বযুদ্ধ 1914 আগে 1911-12 এই 2 বছরে এই বলকান অঞ্চলের বিভিন্ন জাতি তারা স্বাধীনতা ঘোষণা করে অস্ট্রিয়ার বিরুদ্ধে, এবং প্রথম বলকান যুদ্ধ, দ্বিতীয় বলকান যুদ্ধ শুরু হয়। অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের আগে কিছু আন্তর্জাতিক ঘটনা এই প্রথম বিশ্বযুদ্ধকে ত্বরান্বিত করে। আগাদির ঘটনা, মরক্কো সংকট, বলকান সংকট। এর পরে যে কারণটা রয়েছে দেখো, প্রত্যক্ষ কারণ। এত কিছু কারণে যখন ইউরোপ পুরো একটা আগ্নেয়গিরির উপর বসে আছে, যখন তখন যুদ্ধ বাঁধতে পারে, ঠিক সেই সময় এমন একটা ঘটনা ঘটে, সেরাজেভো হত্যাকাণ্ড। সেই হত্যাকাণ্ডের সূত্র ধরে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়, এবং এই হত্যাকাণ্ডকেই বলা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ। মানে এই ঘটনা ঘটার পরেই যুদ্ধটা বাঁধে। ঘটনাটা কি না, অস্ট্রিয়ার যুবরাজ ফার্দিনান্দ এবং তার পত্নী সোফিয়া তারা সার্বিয়ার রাজধানী সেরাজেভোতে বেড়াতে আসেন। কিন্তু এই সময় সার্বিয়ার বা স্লাভ জাতীয়তাবাদী গোষ্ঠীর একজন সদস্য ন্যাভ্রিলো প্রিন্সেপ, মানে যে সর্বস্লাভ আন্দোলন চলছিল সার্বিয়া মানে বলকান অঞ্চলে, অস্ট্রিয়ার বিরুদ্ধে স্বাধীনতা ঘোষণা করছিল বিভিন্ন জাতিগুলি, তারা বিভিন্ন গুপ্ত সমিতি গড়ে তুলেছিল। এই রকম একটা গুপ্ত সমিতির নাম ব্ল্যাক হ্যান্ড। এই ব্ল্যাক হ্যান্ড গোষ্ঠীর একজন সদস্য ন্যাভ্রিলো প্রিন্সেপ প্রকাশ্য দিবালোকে রাজপথে অস্ট্রিয়ার যুবরাজ এবং যুবরানীকে গুলি করে হত্যা করেন। এই আততায়ী জাতিতে ছিলেন সার্বিয়ার মানুষ। ফলে অস্ট্রিয়া সার্বিয়াকে চরম পত্র পাঠায়। এই হত্যাকাণ্ডটি ঘটে 1914 সালের 28 জুন, আর অস্ট্রিয়া 23 জুলাই সার্বিয়াকে চরম পত্র পাঠায়। সেই চরম পত্রের বেশিরভাগ দাবি সার্বিয়া মেনে নেয়, কিন্তু যে দাবিগুলো মানলে সার্বিয়ার সার্বভৌমত্ব নষ্ট হবে সেগুলো সে মানেনি, এবং সেগুলো নিয়ে আলাপ আলোচনার জন্য অস্ট্রিয়ার সাথে
একটা আন্তর্জাতিক বৈঠকের আহ্বান করে বা দাবি করে। কিন্তু অস্ট্রিয়া এসবে কর্ণপাত না করে সে 18ই জুলাই সার্বিয়ার রাজধানী বেলগ্রেড শহর আক্রমণ করে। যখনই বেলগ্রেড শহর আক্রমণ করে তখনই রাশিয়া বেলগ্রেডের হয়ে অর্থাৎ সার্বিয়ার হয়ে 30শে জুলাই অস্ট্রিয়ার বিরুদ্ধে সেনা সমাবেশ করে। তা ছিল অস্ট্রিয়ার সাথে সার্বিয়ার যুদ্ধ, সেখানে রাশিয়া চলে এলো 30শে জুলাই এবং অস্ট্রিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো, সেনা সমাবেশ করলো। এটা লক্ষ্য করে জার্মানি 31শে জুলাই অস্ট্রিয়ার পক্ষ নিয়ে যুদ্ধে অংশগ্রহণ করে এবং 1 আগস্ট রাশিয়ার বিরুদ্ধে এবং 3রা আগস্ট ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। আর অন্যদিকে অস্ট্রিয়া কিছু সেনা বেলজিয়ামের উপর দিয়ে নিয়ে গিয়ে ফ্রান্স আক্রমণ করেছিল। ফলে বেলজিয়ামের নিরপেক্ষতা ভঙ্গ হয়। এই অজুহাতে ইংল্যান্ড যুদ্ধ ঘোষণা করছেন 3রা আগস্ট। 4 আগস্ট সে জার্মানির বিরুদ্ধে যুদ্ধে ঘোষণা করে প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করছে। অর্থাৎ যে যুদ্ধ ছিল অস্ট্রিয়া এবং সার্বিয়ার যুদ্ধ, সেই যুদ্ধ যখনই অস্ট্রিয়া সার্বিয়া আক্রমণ করলো, বেলগ্রেড আক্রমণ করলো, তখনই রাশিয়া, ফ্রান্স, ইংল্যান্ড জার্মানির অস্ট্রিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। আর অন্যদিকে জার্মানিও অস্ট্রিয়ার পক্ষ নিয়ে ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। শুরু হয়ে যায় মানব ইতিহাসের সর্বাপেক্ষা বিয়োগান্ত নাটক প্রথম বিশ্বযুদ্ধ। তো এই ছিল প্রথম বিশ্বযুদ্ধের কারণ। সে কারণগুলোর মধ্যে কি রয়েছে? অতৃপ্ত জাতীয়তাবাদ, উগ্র জাতীয়তাবাদ, ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতা, সামরিক প্রতিদ্বন্দ্বিতা, এরপরে রয়েছে যে দুটি পরস্পর শিবিরে ইউরোপ ভাগ হয়ে যাওয়া, যে বিভিন্ন সংবাদপত্রের একটা বড় ভূমিকা, আন্তর্জাতিক ঘটনা এখানে একটা বড় ভূমিকা নিয়েছিল, এবং প্রত্যক্ষ কারণ হিসেবে সেরাজেভো হত্যাকাণ্ড। এই বিষয়গুলোকেই পরপর তোমাদেরকে লিখতে হবে। তা অনার্সের ক্ষেত্রে 10 নম্বর এবং জেনারেলদের ক্ষেত্রে 20 নম্বরের একটা ইম্পর্টেন্ট প্রশ্ন এটি। এর যে উত্তরপত্র রয়েছে সেটি নিয়ে এবার অন স্ক্রিনে তোমাদের সামনে আলোচনা করছি। হিস্ট্রি অনার্স বা জেনারেল 5th সেম, CC 11, DSC A2। প্রথম বিশ্বযুদ্ধ কি অনিবার্য ছিল? প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি আলোচনা করো, মার্কস 10 বা 20। উত্তরটা এইভাবে লিখবে। 1914 থেকে 18 খ্রিস্টাব্দে সংগঠিত প্রথম বিশ্বযুদ্ধ আধুনিক বিশ্বের ইতিহাসে এক অতি উল্লেখযোগ্য ঘটনা। ইতিপূর্বে এত ব্যাপক, ভয়াবহ, সর্বগ্রাসী যুদ্ধ আর কখনো সংগঠিত হয়নি। যুদ্ধের এই সর্বাত্মক চরিত্র সত্ত্বেও পৃথিবীর কোনো দেশই কিন্তু এই যুদ্ধ চায়নি। ঐতিহাসিক ফের মতে কোনো দেশই যুদ্ধ চায়নি। আলব্রেক্ট রেনে কেরি বলেন যে ইউরোপের দায়িত্বশীল নেতাদের অধিকাংশই জ্ঞানত এই ধরনের কোনো যুদ্ধ চাননি। এই যুদ্ধের কারণ নিয়ে পণ্ডিতদের মধ্যে বিতর্কের অন্ত নেই। অধ্যাপক জেমস জোল বলেন যে বিশ্বযুদ্ধের কারণ হিসেবে কোনো একক ব্যাখ্যা অতি সরলীকরণ হয়ে যাবে। 1870 খ্রিস্টাব্দের সেডানের যুদ্ধের পর থেকে ইউরোপের ইতিহাসে যে ঘটনাবলীর সূত্রপাত হয়, প্রথম বিশ্বযুদ্ধ হলো তারই অবসম্ভাবী পরিণতি। ইউরোপীয় রাষ্ট্রগুলির মধ্যে তীব্র ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতা, সমরাস্ত্র নির্মাণের প্রতিযোগিতা, পারস্পরিক সন্দেহ ও বিদ্বেষ এবং অতৃপ্ত জাতীয়তাবাদ ইউরোপের রাজনৈতিক পরিবেশকে বিষাক্ত করে তোলে। এর ফলে যে কোনো সময় যুদ্ধ বেঁধে যেতে পারত। এই যুগ হলো যুদ্ধের প্রস্তুতির যুগ। এই কারণে 1871 থেকে 1913 খ্রিস্টাব্দ অনেকে সশস্ত্র শান্তির যুগ বা এজ অব আর্মড পিস বলে অভিহিত করেন। ঐতিহাসিক AJP টেলর বলেন যে এই সময় আন্তর্জাতিক পরিস্থিতিতে উত্তেজনা থাকলেও হঠাৎ করে যুদ্ধ শুরু হওয়ার কথা কেউ কল্পনাও করতে পারেনি। অধ্যাপক ডেভিড টমসন বলেন, প্রথম বিশ্বযুদ্ধের ক্ষেত্রে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এই যুদ্ধ ছিল অযাচিত ও অভাবিত এবং 1871 খ্রিস্টাব্দ থেকে যে ঘটনাবলীর সূচনা হয় এই যুদ্ধ ছিল তারই চূড়ান্ত পরিণতি। প্যারা করে দেখো, এবার মূল কারণে আলোচনা হবে। প্রথম বিশ্বযুদ্ধের অন্যতম প্রধান কারণ হলো ইউরোপের আহত ও অতিরিক্ত জাতীয়তাবাদ। 1815 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত ভিয়েনা সম্মেলনে জাতীয়তাবাদকে ভুলুণ্ঠিত করার যে প্রক্রিয়া শুরু হয়, পরবর্তী 100 বছরে তা ইউরোপে এক ভয়ঙ্কর অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি করে। সেডানের যুদ্ধে 1870 জার্মানির হাতে ফ্রান্সের শোচনীয় পরাজয় এবং জার্মান কর্তৃক ফ্রান্সের কয়লা ও লৌহ খনি সমৃদ্ধ আলসাস ও লোরেন দখল ফ্রান্স কখনোই ভুলতে পারেনি। এছাড়া আলসাস লোরেনের অধিবাসী
বৃন্দ জার্মানির সঙ্গে তাদের অন্তর্ভুক্তি মানতে পারেনি। 1870 খ্রিস্টাব্দে ইতালি ঐক্যবদ্ধ হলেও তা ছিল অসম্পূর্ণ, কারণ তখনও ইতালীয় ভাষাভাষী ট্রেন্টিনো ও ট্রিয়েস্ট নামক স্থান দুটি অস্ট্রিয়ার অধিকারে ছিল। ঐতিহাসিক ল্যাংসাম বলেন যে অসম্পূর্ণ ইতালি ছিল যুদ্ধের অন্যতম কারণ। স্লেজউইগ জার্মানির অন্তর্ভুক্ত হওয়ায় সেখানকার ডেন অধিবাসীরা প্রচণ্ড ক্ষুব্ধ ছিল। আয়ারল্যান্ডবাসী ইংল্যান্ডের রাজনৈতিক বন্ধন থেকে মুক্তির জন্য সংগ্রামরত ছিল। 1878 খ্রিস্টাব্দে বার্লিন চুক্তি দ্বারা বলকান জাতীয়তাবাদী সমস্যার কোনো সমাধান হয়নি, বরং তা জটিলতর হয়ে ওঠে। বুলগেরিয়া, রোমানিয়া, ম্যাসিডোনিয়া সর্বত্র অশান্তির আগুন জ্বলে ওঠে। সর্বস্লাভ আন্দোলনের নেতা সার্বিয়া চাইছিল তার নেতৃত্বে স্লাভ রাজ্যগুলি ঐক্য প্রতিষ্ঠা। অস্ট্রিয়ার সাম্রাজ্যের অন্তর্ভুক্ত চেক, পোল প্রভৃতি জাতি গোষ্ঠীও আত্মনিয়ন্ত্রণের দাবিতে সোচ্চার হয়। এক কথায় অতৃপ্ত জাতীয়তাবাদী আশা আকাঙ্ক্ষা ইউরোপে এক যুদ্ধের পরিবেশ তৈরি করে। প্যারা করে দেখো উগ্র জাতীয়তাবাদের উপর পরের প্যারা। 19 শতাব্দীর শেষ ও 20 শতাব্দীর সূচনায় ইউরোপের বিভিন্ন দেশে এক ধরনের উগ্র, স্বার্থপর, সংকীর্ণ জাতীয়তাবাদের আবির্ভাব হয়। সব জাতি নিজের দেশ ও জাতিকে শ্রেষ্ঠ বলে মনে করতে থাকে এবং অন্যান্য জাতি ও দেশকে পদানত করে নিজ নিজ দেশ ও জাতির শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠায় অগ্রসর হয়। এইভাবে ইউরোপের বিভিন্ন জাতির মধ্যে এক ধরনের বিদ্বেষ ও জাতি বৈরিতার সৃষ্টি হয়। এক শ্রেণীর সাংবাদিক ও সাহিত্যিক এই ধরনের উগ্র সংকীর্ণ জাতীয়তাবাদ প্রচার করতে থাকেন। জার্মান ঐতিহাসিক হেনরিক ফন ট্রিটস্কি, বার্নহার্ডি প্রমুখ প্রচার করেন যে জার্মানির টিউটনিক জাতি হল পৃথিবীর শ্রেষ্ঠ জাতি। জার্মান সম্রাট কাইজার দ্বিতীয় উইলিয়াম বিশ্বের টিউটনিক জাতির শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠার স্বপ্ন দেখতে থাকেন। ইংরেজ লেখক হোমার লি অ্যাংলো স্যাক্সন জাতির শ্রেষ্ঠত্ব প্রচার করেন। ক্লেমাসু পয়েনকারি প্রমুখ ফরাসি নেতা ফরাসি ল্যাটিন জাতির শ্রেষ্ঠত্ব প্রচার করে ঘোষণা করেন যে ল্যাটিন সভ্যতার সঙ্গে টিউটনিক সভ্যতার সংঘর্ষ অনিবার্য। কেবল ইংল্যান্ড, জার্মানি বা ফ্রান্স নয়, রাশিয়া, ইতালি, জাপান এবং পৃথিবীর অপরাপর দেশেও এই ধরনের উগ্র ও সংকীর্ণ জাতীয়তাবাদ প্রচারিত হয়ে যুদ্ধের আবহাওয়া তৈরি করে। বিশিষ্ট ইংরেজ চিন্তাবিদ লর্ড অ্যাক্টন এই জাতীয়তাবাদকে একটি অবাস্তব ও অপরাধমূলক বলে আদর্শ বলে অভিহিত করেছেন। ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতা সেই বিষয়টি নিয়ে এই প্যারাতে আলোচনা হবে। মার্ক্সবাদী ঐতিহাসিকরা মনে করেন যে ইউরোপীয় রাষ্ট্রগুলির মধ্যে বাণিজ্যিক ও ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতা প্রথম বিশ্বযুদ্ধের অন্যতম কারণ। শিল্প বিপ্লবের ফলে ইউরোপের বিভিন্ন দেশে শিল্পজাত পণ্যের উৎপাদন প্রভূত পরিমাণে বৃদ্ধি পায়। নিজ দেশের প্রয়োজন মিটিয়ে উদ্বৃত্ত পণ্যাদি বিক্রির জন্য বাজার এবং দেশের কলকারখানাগুলির জন্য কাঁচামাল সংগ্রহের প্রয়োজন হয়। এই উদ্দেশ্যে শিল্পপতি ও পুঁজিপতিরা উপনিবেশ বিস্তারের জন্য নিজ নিজ দেশের সরকারের উপর চাপ দিতে থাকে। শিল্প বিপ্লব আগেই সংগঠিত হওয়ার কারণে ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া, পর্তুগাল ও স্পেন উপনিবেশ বিস্তারে অনেক অগ্রসর হয় এবং এশিয়া ও আফ্রিকার অনুন্নত অঞ্চলে তাদের ঔপনিবেশিক সাম্রাজ্য স্থাপিত হয়। জার্মান কারখানার উদ্বৃত্ত পণ্য বিক্রির বাজার ও কাঁচামাল সংগ্রহের জন্য জার্মানিও উপনিবেশ বিস্তারে অগ্রসর হয়। উপনিবেশ বিস্তারের উদ্দেশ্যে জার্মান সম্রাট কাইজার দ্বিতীয় উইলিয়াম নৌ শক্তি বৃদ্ধি করার চেষ্টা করেন। এর ফলে ইংল্যান্ড আতঙ্কিত হয়। মধ্যপ্রাচ্যে বাণিজ্য বিস্তারের উদ্দেশ্যে তিনি সেখানে বার্লিন বাগদাদ রেলপথ নির্মাণের পরিকল্পনা করেন। ভারতীয় সাম্রাজ্যের নিরাপত্তার স্বার্থে ইংল্যান্ড এ ব্যাপারে তীব্র প্রতিবাদ জানায়। এইভাবে উপনিবেশ বিস্তারকে কেন্দ্র করে ইউরোপীয় রাজনীতি ঝঞ্ঝা বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং সকলেই সামরিক শক্তি বৃদ্ধির দিকে নজর দেয়। এরই পরিণতি হলো প্রথম বিশ্বযুদ্ধ। লেনিন তার সাম্রাজ্যবাদ পুঁজিবাদের সর্বোচ্চ স্তর পুস্তিকায় প্রথম বিশ্বযুদ্ধের জন্য এই অর্থনৈতিক কারণকেই দায়ী করেছেন। এবার প্যারা করে দেখো অন্যান্য যেসব কারণগুলো রয়েছে ইউরোপে দুটো সশস্ত্র শিবিরে কিভাবে ভাগ হয়ে যাচ্ছে। উগ্র জাতীয়তাবাদী মনোভাব, ঔপনিবেশিক বিস্তার নিয়ে পারস্পরিক বিবাদ এবং 1870 থেকে 1914 খ্রিস্টাব্দের মধ্যে ইউরোপের বিভিন্ন দেশের মধ্যে পরস্পর বিরোধী নানা শক্তি জোট গঠন ইউরোপে এক পারস্পরিক সন্দেহ, বিদ্বেষ ও যুদ্ধময় পরিস্থিতির সৃষ্টি করে। ইউরোপ দুটি বিবাদমান সশস্ত্র শিবিরে বিভক্ত হয়ে যায়। একদিকে থাকে জার্মানি, অস্ট্রিয়া ও ইতালিকে নিয়ে গঠিত ত্রিশক্তি মৈত্রী বা ট্রিপল অ্যালায়েন্স এবং অপরদিকে থাকে ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়াকে নিয়ে গঠিত ত্রিশক্তি চুক্তি বা ট্রিপল আতাত। নিজ নিজ সামরিক শক্তি বৃদ্ধির মাধ্যমে এইভাবে প্রথম বিশ্বযুদ্ধের 7 বছর আগে ইউরোপ দুটি পরস্পর বিরোধী যুদ্ধকামী শিবিরে বিভক্ত হয়ে পড়ে এবং অচিরেই একটি যুদ্ধের বাতাবরণ তৈরি হয়। অধ্যাপক ল্যাংসাম বলেন এইভাবে ইউরোপের শান্তি যে কোনো দুর্ঘটনায় বিঘ্নিত হওয়ার মুখে এসে দাঁড়ায়।
পারস্পরিক সন্দেহ ও অবিশ্বাসের পরিবেশ থেকেই বিভিন্ন ইউরোপীয় শক্তিবর্গ আত্মরক্ষার জন্য সমরসজ্জা ও সামরিক প্রতিযোগিতা শুরু করে এবং সামরিক প্রতিযোগিতা প্রথম মহাযুদ্ধের ক্ষেত্র প্রস্তুত করে। জার্মান সম্রাট কাইজার দ্বিতীয় উইলিয়াম বিশ্বজয়ের জন্য বিশাল সেনাবাহিনী গঠন করলে ফ্রান্স আতঙ্কিত হয়। ফলে ফ্রান্স ও জার্মানির মধ্যে এক অন্তহীন সামরিক প্রতিযোগিতা চলতে থাকে। ইউরোপের বিভিন্ন দেশে বাধ্যতামূলক সামরিক শিক্ষা শুরু হয়। 1897, 1898 এবং 1900 খ্রিস্টাব্দে জার্মানি নতুন নৌ নির্মাণ নীতি গ্রহণ করে বড় ও মাঝারি পাল্লার যুদ্ধজাহাজ ও সাবমেরিন নির্মাণ শুরু করলে ইংল্যান্ড আতঙ্কিত হয়ে ওঠে। বলকান অঞ্চলের অস্ট্রো রুশ প্রতিদ্বন্দ্বিতার জন্য উভয় রাষ্ট্রের সামরিক প্রস্তুতি বৃদ্ধি পায়। এইভাবে সমগ্র ইউরোপ এক বারুদের স্তূপে পরিণত হয়। এই সময় এক শ্রেণীর সংবাদপত্র মিথ্যা, বিকৃত, দায়িত্বহীন সংবাদ পরিবেশন করতে থাকে। এই ধরনের পিত সাংবাদিকতা ইউরো জার্নালিজমের দ্বারা জনমত গভীরভাবে প্রভাবিত হয় এবং ইউরোপে যুদ্ধের পরিস্থিতির সৃষ্টি হয়। উক্ত কারণগুলির ফলে যখন ইউরোপে এক উত্তেজক পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তখন কয়েকটি আন্তর্জাতিক ঘটনা যেমন মরক্কো সংকট, আগাদির ঘটনা, বলকান সংকট ইত্যাদি প্রথম বিশ্বযুদ্ধকে ত্বরান্বিত করে। এরপরে দেখো শেষ প্যারা, যেটি প্রত্যক্ষ কারণ বা সেরাজেভো হত্যাকাণ্ডের উপরে লেখা হয়েছে। এই অবস্থায় অস্ট্রিয়ার যুবরাজ আর্ক ডিউক ফ্রান্সিস ফার্দিনান্দ ও তার পত্নী সোফিয়া বসনিয়ার রাজধানী সেরাজেভো শহরে এলে 1914 28 জুন স্লাভ সন্ত্রাসবাদী সংস্থা ব্ল্যাক হ্যান্ড বা ইউনিয়ন অফ ডেথ এর সদস্য ন্যাভ্রিলো প্রিন্সেপ রাজপথের উপর প্রকাশ্য দিবালোকে গুলি করে তাদের হত্যা করেন। এই ঘটনা সেরাজেভো হত্যাকাণ্ড নামে পরিচিত। আততায়ী অর্থাৎ ন্যাভ্রিলো প্রিন্সেপ অস্ট্রিয়ার প্রজা হলেও জাতিতে স্লাভ এবং সার্বিয়ার অধিবাসীদের সমগোত্রীয় ছিল। এ কারণে অস্ট্রিয়া স্লাভ জাতিকে আততায়ীর জাতি বলে অভিহিত করে এবং সার্বিয়াকে এই হত্যাকাণ্ডের জন্য দায়ী করে কয়েকটি শর্ত পূরণের দাবিতে এক চরমপত্র পাঠায় 23 জুলাই। চরমপত্রে উল্লেখিত অনেক দাবি সার্বিয়া মেনে নেয়, কিন্তু যে দাবিগুলি মানলে তার সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হবে সেগুলি মানতে অস্বীকার করে এবং এ ব্যাপারে আলোচনার জন্য একটি আন্তর্জাতিক বৈঠক আহ্বানের প্রস্তাব দেয়। অস্ট্রিয়া এই প্রস্তাব অগ্রাহ্য করে সার্বিয়ার রাজধানী বেলগ্রেড আক্রমণ করে 28 জুলাই 1914। অস্ট্রিয়া ও সার্বিয়ার এই যুদ্ধ বিশ্বযুদ্ধে পরিণত হয়। এই ছিল প্রথম বিশ্বযুদ্ধের কারণ। এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও ক্লাসে। ততক্ষণে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক দেবে।